নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ মানেই আপনারা জানেন যে শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আলোচনা করেন এবং সেই আলোচনার মাধ্যমে একটা কনসালটেশনের মাধ্যমে অবশ্যই একটা সলিউশন পাওয়া যায়, পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় এবং প্রপার অ্যাডভাইসের মাধ্যমে। তার কারণ আমরা তো বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি, তার কারণ এই অনুষ্ঠানটি হলো আপনাদের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তার কারণ বিভিন্ন টপিক থাকে আমাদের রোগ সম্পর্কিত, যেই টপিকগুলো ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ বাস্তব, যেই রোগগুলো আমাদের ভীষণভাবে অ্যাটাক করে বা অনেক সময় আমাদের একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে এই রোগটি যদি আমার শরীরে কোনোভাবে চলে আসে তাহলে কি আমি করব, বা কোনো সমস্যা যদি দেখা দেয় বা কোনো সিমটম যদি দেখা দেয়, হয়তো আপনি ফিল করছেন কিন্তু কিছু করার নেই, কাকে বলবেন, কিছু গোপনীয় ব্যাপার থাকে, সেই রোগটাকেও কিন্তু আমরা অনেক সময় পুষে ফেলি, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে ইনটেক করে ফেলি এবং সেই রোগটি দীর্ঘদিন সেটা বৃদ্ধি পেতে পেতে একটা খারাপ পজিশনে চলে যায়। অবশ্যই আজকে কিন্তু আমরা একটু মহিলাদের অর্থাৎ নিয়েই আলোচনা করব, মহিলাদের রোগ সংক্রান্ত নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকেই হয়তো অবগত, কেউ আবার কেউ অবগত নয়, বা কারোর কাছে অজানা, কারোর কাছে জানা, কারোর কাছে ধোঁয়াশা, সব কিছুই থাকে এইগুলো। বা অনেকে আবার আমরা লুকিয়ে রাখি কিছু রোগ যেগুলো আমরা বলতে পারি না। তার কারণ মহিলাদের রোগ মানেই কিন্তু এই রোগগুলোকে আমরা অনেক সময় নিজেদের মধ্যে গোপন করে রাখি, বলার সুযোগ পেলেও সেটা বলে উঠতে পারি না, কাকে বলবো এই কথা, ডাক্তারবাবুকে কি অবশ্যই বলবো, এরকম একটা কোশ্চেন মার্ক আমাদের মধ্যে থাকে। কিন্তু আজকে কিন্তু আমরা সেইভাবেই আলোচনা রাখছি। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের CMO এন ভট্টাচার্যি। আজকে কিন্তু তার কাছ থেকে আমরা জানবো যে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু অবশ্যই গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল, সুস্থ সবল সতেজ জীবন তারা কিন্তু উপহার দেন। আজকে আমরা সেইভাবে আলোচনা রাখছি। আর লাইভ অনুষ্ঠান আপনারা অবশ্যই শরীর সংক্রান্ত, স্বাস্থ্য সম্পর্কিত, এছাড়া যদি মানসিকভাবে কোনোভাবে বিধ্বস্ত হয়ে থাকেন সেইভাবেও কিন্তু আপনারা আলোচনা রাখতে পারেন, তার সঙ্গে কনসাল্ট করতে পারেন। তখন ডক্টর কিন্তু সেইভাবেই রয়েছেন, আপনাদেরকে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের অনেকটা অ্যালার্ট করে দেবেন এবং কোনো রোগ যদি এসে থাকে সেটাও কিভাবে একটা প্রিভেন্ট করা যায়, অবশ্যই সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এন ভট্টাচার্যি। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি আজকে কিন্তু একটি টপিক রাখছি যেটা মহিলা সংক্রান্ত বলবো, অবশ্যই PCOD, এই ব্যাপারটা নিয়েও আমরা আজকে জানবো এবং তার সঙ্গে তো একটা হোয়াইট ডিসচার্জ, মেনোপজ, এইগুলো কিন্তু ভীষণ আমাদের কাছে একটা অনেক সময় অবসাদের জায়গাও চলে যায়, একটা কি বলবো, একটা ফ্রাস্ট্রেশনের জায়গা চলে যায়, বা এই কোন বয়সের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমাদের আসতে পারে, তার সিমটমগুলো আমরা জানবো বিশদভাবে। আজকে কিন্তু আমরা আপনার কাছে আমরা কোশ্চেন রাখছি, জিজ্ঞাসা রাখছি। প্রথমত আমরা পিসিওডি নিয়ে একটু যদি আলোচনা করি। পিসিওডি এখন ওয়ার্ল্ড ওয়াইড, মানে প্রচুর এখন পিসিওডির পেশেন্ট পাওয়া যায়। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম যদি মহিলাদের ইউএসজি করা হয়, প্রত্যেকেরই সিস্টের সমস্যা রয়েছে। সেটা পলিসিস্টিক ওভারি হতে পারে, বাইল্যাট্রাল ওভারিও হতে পারে, বা সিঙ্গেল একটা ওভারির মধ্যে সিঙ্গেল একটা সিস্টও হতে পারে। সিস্টের অনেক রকম আকার রয়েছে, সেটা আপনার সিম্পল কর্টিক্যাল সিস্ট হতে পারে বা আপনার চকলেট সিস্ট হতে পারে। তো আপনার এই সিস্টের উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার যে সমস্যাটা রয়েছে তার কতটা ডিপ আপনার সমস্যাটা হতে হবে। সেটা কিন্তু আপনার যে সিস্টগুলো, যেরকম যদি আপনার চকলেট সিস্ট থাকে তাহলে কিন্তু সেটা একটু চিন্তার বিষয় রয়েছে, একটু কিন্তু এটা পরবর্তী সময় আপনাকে গিয়ে প্রবলেম তো করবেই, আপনার যে পিরিয়ডিক সাইকেলটা রয়েছে সেটাকে তো ব্যাঘাত ঘটাবে। এছাড়াও কিন্তু আপনার ওভারির কিন্তু একদম আস্তে আস্তে ওভারিটাকে আপনার মানে তার ফাংশনটাকে কম করে দিতে পারে। তো চকলেট সিস্টটাকে আমরা সত্যি আমরা বলি যে হ্যাঁ, চকলেট সিস্ট হলে আপনার একটু চিন্তার কারণ রয়েছে, ভয়ের কারণ আমি একদমই বলবো না, তবে হ্যাঁ এটাকে নিয়ে একটু সিরিয়াস হতে হবে, একটু চিন্তা আপনার বিষয় এখানে রয়েছে। আমাদের শরীরের মধ্যে যে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা হয় সেটা কিন্তু আমাদের হরমোনের জন্য হয়। ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন দুটো হরমোনের জন্যই কিন্তু আমাদের যে পিরিয়ড যে সাইকেলটা সেটা কিন্তু আমাদের হচ্ছে।
আবার সেই হরমোনের জন্যই কিন্তু এই সিস্টের সমস্যাটা আসছে। আপনার শরীরের মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, আমাদের শরীরে যতগুলো হরমোন রয়েছে যদি তার ইমব্যালেন্স হয়, মানে সেগুলো যদি ঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু আপনার এই পিসিওডি সমস্যা, মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম, সেটা কিন্তু আপনার আসতে পারে। আর সিস্টের যদি সমস্যা চলে আসে, সেখান থেকে কিন্তু আপনার ধরুন বডি ওয়েট গেইন করা, বা আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা চেঞ্জ হয়ে যাওয়া, বা আপনার মুড সুইংয়ের মতো সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে চলে আসবে। অনেক সময় সিস্টের সমস্যাটা না খুব তাড়াতাড়ি ধরা পড়ে না, বা হয়তো আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনি অ্যাজ সাচ কোনো প্রবলেম ফেস করছেন না, তার জন্য কিন্তু আপনার হয়তো এই সিস্টের সমস্যাটা হঠাৎ করে আপনার ধরা পড়বে না। কিন্তু যখন একদম আপনার লাস্ট অনেকটা স্টেজ এগিয়ে যাবে, তখন যদি আপনার ধরা পড়ে, তারপর কিন্তু আপনার কাছে ধরুন একটাই অপশন থাকবে যে হয়তো সেটা আপনার সার্জারি করতে হবে, অফারেক্টমি করতে হবে, ওভারিগুলো বাদ দিতে হবে, অরেলস সিস্টগুলোকে যদি বাদ দেওয়া যায় সেটাও করা যেতে পারে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে একবার আপনার সিস্ট হলো, আপনি তার সার্জারি করলেন, সেটা আপনার আবার আর হবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার যদি সিস্ট হয়ে থাকে ওভারিতে, যদি সার্জারিও হয়ে থাকে, সেটা কিন্তু আবারও আপনার মধ্যে আসতে পারে, কারণ এটা আপনার একটা হরমোনাল ইমব্যালেন্স। তার জন্য বলবো যে সিস্ট হলেই যে সার্জারি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেটা আপনার মেডিকেশনের মাধ্যমেও কিন্তু ঠিক হতে পারে। আর আপনার লাইফস্টাইল আর ডায়েট এই দুটোকে চেঞ্জ করলেও কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হতে পারে। তো একদম প্রথম থেকেই এই জিনিসগুলোকে নিয়ে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ধরনের প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন যে না আপনার পিরিয়ডটা ঠিক সময় মতো হচ্ছে না, বা কোয়ান্টিটি ওয়াইজ ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আমি বলবো যে একটু ডক্টরের সাথে কনসাল্ট করার কিন্তু প্রয়োজন রয়েছে। একদম, অবশ্য আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। কি হাওড়া থেকে বলছিলাম। কি সমস্যাটা বলুন। প্রোগ্রামটা শুনেই আর কি ফোন করলাম, মানে আমারও পেট রিলেটেড প্রবলেমটা রয়েছে। আচ্ছা, এজ কত, বয়স কত তোমার? আমার বয়স 20 বছর। 20 বছর। শোন, কি সমস্যা হচ্ছে আপনার একটু বলবেন? সমস্যা বলতে আমার 2-1 দিন করে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, আর মানে যতদিন হওয়ার ধরুন 3 দিন 4 দিন সেরকম হয়তো আপনার? হ্যাঁ, একদম 5 দিন পর্যন্ত হয়। বেশ, প্রত্যেক মাসে হচ্ছে, শুধু ডেটটা আপনার 2-4 দিন আগে পরে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, মানে মাসেই 3 দিন করে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার যদি পিরিয়ডের সাইকেলটা যদি আপনার 28 থেকে 32 দিন, 28 to 32 ডেজের মধ্যে যদি আপনার পিরিয়ডিক সাইকেলটা যদি হচ্ছে প্রত্যেক মাসে, দ্যাট ইজ নর্মাল। এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার ধরুন এই মাসে আপনার ধরুন 10 তারিখে হলো, পরের মাসে সেটা যদি আপনার সাপোজ 7 তারিখ হয়ে গেল, বা আপনার সেটা 13 তারিখ 14 তারিখ হচ্ছে, সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ সেটা আপনার একটু চেঞ্জেস হতে পারে, কারণ 28 to 32 ডেজ এর মধ্যে আপনার সাইকেলটা আসবে। যদি তার থেকে বেশি দেরি হয়, বা কোনো মাসে আপনার হচ্ছে না, বা কোয়ান্টিটি আপনার কম হচ্ছে, কম দিনের জন্য থাকছে, তাহলে আমি বলবো চিন্তার কারণ রয়েছে। অ্যাজ সাচ আপনার ক্ষেত্রে আমার যতটা মনে হচ্ছে যে সেরকম কোনো ভয়ের কারণ বা কোনো চিন্তার কারণ নেই। তারপরেও যদি আপনি চান যে না একটু আমি টেস্ট করে দেখি যে সব ঠিক আছে কিনা, তাহলে আপনি একটা আপনার ইউএসজি করতে পারেন, একটা আলট্রাসাউন্ড করে দেখে নিতে পারেন যে কোনো আপনার সিস্টের সমস্যা বা ইউটেরাসের কোনো সমস্যা রয়েছে কিনা। কিন্তু আপাতত আমার যেটুকু আপনার কথা শুনে মনে হচ্ছে যে দ্যাট ইজ নর্মাল, এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, আপনি একটু লাইফস্টাইলটা, একটু ডায়েটটাকে আপনি একটু মেনটেন করুন, যাতে আর পরবর্তী সময়ে কোনো প্রবলেম না হয়। ডায়েরি জাতীয় প্রোডাক্টটা আপনি একটু কম ইনটেক করবেন, আমি একদমই খেতে বারণ করব না, কিন্তু যতটা কম আপনি খাবেন ততটাই আপনার ভালো হবে। আর একটু প্রত্যেকদিন আপনি একটু এক্সারসাইজ করবেন, হাফ অ্যান আওয়ার টাইম নিজের জন্য বার করুন। যে কোনো এক্সারসাইজ, ইয়োগা, প্রাণায়াম, ফ্রি হ্যান্ড, বা ডান্সিং, সাইক্লিং, সুইমিং, যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনি একটু করবেন। এইটুকু আপনি আপাতত করুন, আর প্রয়োজন আপনি যদি মনে করেন একটা ইউএসজি করতে পারেন। একদম। ওকে ওকে। হ্যাঁ, ধন্যবাদ। তার জন্য অবশ্য দুটি নাম্বার কিন্তু রয়েছে, আপনারা মোবাইল নাম্বার দুটো আমি বলে দিচ্ছি। হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি সর্ববিষয় কিন্তু আপনি জানতে পাচ্ছেন। এবং এছাড়া যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার প্লিজ রিপোর্টগুলো কিন্তু আপনারা ক্যারি করবেন। আমরা একটু আবার আলোচনায় ফিরবো। ম্যাডাম, যেটা হয় যে এই যে অনেক সময় ওভারিতে সিস্ট বা পিরিয়ডিক্যাল সমস্যা অনেক সময় দেখা দেয়, আমরা আগে থেকে এই সিমটমগুলো আমরা কিভাবে আমরা বুঝবো যে আমার ওভারিতে অলরেডি সিস্ট হতে শুরু করেছে? আমরা কিভাবে সিমটমটা জানবো?
প্রথমত মেইন যেটা সিমটমস থাকে, আপনার যদি ওভারিয়ান সিস্ট হয়, আপনার যে পিরিয়ড সাইকেল যেটা রয়েছে, যেটা মেনস্ট্রুয়েশন সাইকেল রয়েছে, তার উপর একটা এফেক্ট পড়বে। সাপোজ ধরুন আপনার ডেট ডিলে হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1 মাসে 2বার হচ্ছে বা একটা মাস আপনার হচ্ছে না, এরকম হতে পারে। আপনার ডিউরেশনটা কমে যেতে পারে। সাপোজ আপনার 4 দিন থাকাটা ইজ নর্মাল, এবার ধরুন আপনার 2 দিন থাকছে, 3rd ডে থেকে আপনার সেটা কমে যাচ্ছে, 4th ডেতে একদম শেষ, সেরকম যদি হয় তাহলে আপনার সিস্টের সমস্যা আসতে পারে। যদি এরকম অনেকেরই দেখা যায় যে 7 দিন ধরে কন্টিনিউ হচ্ছে, তারপর 8th ডেতে গিয়ে একটু কমছে, 9th ডেতে গিয়ে শেষ হচ্ছে, এরকম যদি আপনার চেঞ্জেস আসে তাহলেও সেটা আপনার পিসিওডি সমস্যা হতে পারে। আরেকটা আপনার হতে পারে আপনার হঠাৎ করে মুড সুইং হওয়া বা আপনার বডি ওয়েট হঠাৎ করে বেড়ে যাওয়া। যদি এরকম কোনো ধরনের সিমটমস আপনি আপনার নিজের মধ্যে যদি আপনি দেখতে পান, তাহলে একদম প্রথম থেকেই বলবো যে একটুখানি আগে একটা ইউএসজি টেস্ট করান আপনার, দেখে নিন তাতে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি কোনো সমস্যা থাকে একটু কিন্তু ডক্টরের সাথে আপনার কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। নয়তো যেটা আমি বললাম, যদি অনেক দিন ধরে সিস্ট আপনার মধ্যে থেকে যায়, অনেক সময় দেখা যায় খুব ছোট পরিমাণ সিস্ট রয়েছে বা সিম্পল কর্টিক্যাল সিস্ট, আপনাকে অ্যাডভাইস দেওয়া হলো ওটা কোনো ব্যাপার নয়, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা সবারই হয়, এটা নর্মাল। কিন্তু এই জিনিসটা যদি আপনার থেকে যায়, যদি তার চিকিৎসা না হয় ঠিকভাবে, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা ইনফার্টিলিটির একটা কারণ কিন্তু হতে পারে। যাতে সেইটুকু জায়গায় না চলে যায়, তো একদম ছোটই হোক না কেন, যদি আপনার ডায়েটের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে বা সামান্য কিছু মেডিকেশনের মাধ্যমে যদি সেটা ঠিক হতে পারে, তাহলে কেন আপনি সেটা বেছে নেবেন? আপনি কেন বসে থাকবেন যে না সেটা বাড়ুক, বড় হোক, তারপর দেখা যাবে? তার তো দরকার নেই। একদম কম থেকেই ট্রিটমেন্টটা করুন, তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন, আর পরবর্তী সময়ে কোনো সমস্যা আপনার মধ্যে আসবে না। একদম ম্যাডাম, যেটা আমাদের আজকের আলোচনাটা কিন্তু খুব প্রাসঙ্গিক এবং খুব বাস্তব আলোচনা। তার কারণ অনেক সময় দেখা যায় যে কম বয়সী মেয়েদের বিশেষ করে পিরিয়ডিক্যাল সমস্যাটা কিন্তু ভীষণভাবে এখন দেখা দিচ্ছে। এটা কিসের জন্য? এটা কি কিছুটা পলিউশন হতে পারে, বা আমাদের খাদ্য বা আমাদের এগুলো লাইফস্টাইল, এগুলো কি অনেকটা তার জন্য দায়ী বলা যায়? একদম। এখন দেখুন, আগে যেরকম ম্যানার্কির টাইমটা ছিল আপনার 14-15 ইয়ার্স, কিন্তু এখন কিন্তু এই পিরিয়ডটা যে শুরু হচ্ছে বাচ্চাদের কিন্তু অনেক কম বয়সে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের এই যে এখন আমাদের খাদ্যাভ্যাস যেটা রয়েছে বা আমাদের লাইফস্টাইল যেটা রয়েছে, তার উপরেও কিন্তু কিছুটা ডিপেন্ডেন্ট আছে। একদম, আমরা অবশ্যই জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার দাদুর বয়স 75 বছর, ওনার পা ফুলছে, কি করা যায়? একটু জোরে বলতে হবে, শুনতে পারলাম না। যাই হোক, আপনি ট্রাই করুন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। যেটা হলো ম্যাডাম, আপনি বললেন যে অনেক সময় আমাদের পিরিয়ডিক্যাল একটা তো সমস্যা তো থাকেই, তার সঙ্গে দেখা যায় যে হোয়াইট ডিসচার্জ, যেটাকে বলে সাদা স্রাব। আমরা একেবারে শুদ্ধ বাংলায় যেটা বললাম সকলের বোঝার জন্য, এটাও কিন্তু একটা প্রবলেম তৈরি করে অনেক সময়। হ্যাঁ, আপনার হোয়াইট ডিসচার্জের সমস্যাটা, সেটা আপনার ধরুন পিরিয়ড শুরু হওয়ার আগে আর পিরিয়ড শেষ হওয়ার পর 1-2 দিন কিন্তু নর্মালি এটা প্রত্যেকেরই হয়, এটা কিন্তু নর্মাল। কিন্তু যদি আপনার এরকম হয় যে না আপনার সারা মাসে আপনার এরকম আপনার হোয়াইট ডিসচার্জ হচ্ছে, তার কালারও কিন্তু চেঞ্জ হয়। আপনার পিরিয়ডসের আগে পরে যেটা হবে সেটা আপনার হোয়াইট বা ট্রান্সপারেন্ট থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু যদি আপনার হোয়াইটিশ বা গ্রিনিশ, ইয়েলোইশ এরকম কালার যদি চেঞ্জেস আপনি দেখতে পান, আর যদি এভরি মান্থ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মোটামুটি 15-20 দিন এরকম সমস্যা হচ্ছে, তার সাথে আপনার একটু জ্বালা থাকছে বা ইচিং থাকছে, চুলকানো থাকছে, সেখান থেকে একটা ব্যাড স্মেল আসছে, তাহলে কিন্তু আপনাকে এটাকে নিয়ে একটু সচেতন হতে হবে। কারণ এর থেকে কিন্তু আপনার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। একদম। একজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, মাসিক রিপার্টি থেকে বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার মাথার খুব যন্ত্রণা হচ্ছে। একটু জোরে বলুন। বলছি আমার মাথাতে খুব যন্ত্রণা হয়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে। মাথায় ব্যথা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো পার্টিকুলার জায়গায় ব্যথা হচ্ছে না, গোটা মাথাতেই ব্যথা হয়? হ্যাঁ, দুটো মাথাতেই হয়েছে। গোটা মাথাতেই ব্যথা হয়? কোনো রোদে বেরোলে বা আলোর দিকে তাকালে হচ্ছে না, যে কোনো সময় হয়? আপনি টিভিতে শুনবেন না, টিভিটাকে মিউট করে আপনি আলাদাভাবে মোবাইলে আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আমি একটু ক্রাউড এরিয়াতে আছি তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন, একটু ক্লিয়ারলি বলুন। বলছি আমার মাথাতে ব্যথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে এই সমস্যাটা দেখছি। আচ্ছা, আর রোদে বেরোলে বেশি ব্যথা হচ্ছে।
বেশ, ঠিক আছে, আপনি শুনতে ঠিক আছে, থাকুন। আপনি শুনুন। দেখুন, আপনার এই মাথা ব্যথার সমস্যা, আপনি যেটা বললেন যে আপনার রোদে বেরোলে আপনার বেশি হচ্ছে, বা হয়তো আপনার খুব জোরালো আলোর দিকে তাকালে আপনার এরকম মাথা ব্যথা হতে পারে। যদি কোনো পার্টিকুলার জায়গায় আপনার ব্যথা হচ্ছে, যে আপনার মাথার সামনের দিকে ব্যথা হচ্ছে, বা মাঝখানে ব্যথা হচ্ছে, বা পেছনে ব্যথা হচ্ছে, যদি পার্টিকুলার কোনো জায়গায় যদি আপনার ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আপনার সেটা মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনার হতে পারে। আর যদি আপনার এরকম হচ্ছে যে না, আপনার বাইরে বেরোলে, রোদের দিকে তাকালে বা আলোর দিকে তাকালেই আপনার মাথা ব্যথা হচ্ছে, গোটা মাথায় ব্যথা হচ্ছে, যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে আমি আপনাকে বলবো যে একটু আপনি আপনার চোখের পাওয়ারটা টেস্ট করুন। আপনার যদি চোখের পাওয়ার যদি আপনার থাকে, বা যদি সেটা বেড়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। একটু আপনার চোখের পাওয়ারটা আপনি আগে একটু টেস্ট করান। যদি সেটা ঠিক থাকে, তাহলে কিন্তু এটা আপনার মাইগ্রেনের সমস্যার দিকে হয়তো আপনার এগিয়ে যাচ্ছে। একটুখানি আপনাকে বলবো, আপনি একটু গরম জলের ভাপ নিন, প্রত্যেকদিন আপনি একটু গরম জলের ভাপ নিন। সেটা কিন্তু আপনার মাথা ব্যথাটাকে অনেকটা রিলিফ দিতে পারে। আর যদি প্রয়োজন না হয়, আপনি রোদে বেরোবেন না, বা যদি লাইটের দিকে তাকালে আপনার সমস্যা হয়, চেষ্টা করুন সেটাকে একটু এড়িয়ে চলার। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে পাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আমি ওপেনিং ডেটগুলো মেনশন করে দেবো। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আপনারা 25 তারিখে পেয়ে যাচ্ছেন শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমি অবশ্যই ডেটগুলোকে মেনশন করে দেবো। এবং 25 তারিখে আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আমাদের গেস্ট ডক্টর আজকে এন ভট্টাচার্য, তাকে পেয়ে যাচ্ছেন খড়গপুরে 25 তারিখে পাচ্ছেন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, সেটাও 25 তারিখে। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ওপেনিংটাও আমি অবশ্যই ডেটটা মেনশন করে দেবো। এবং জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দিল্লিতে ফেব্রুয়ারি মাসে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 22/2/25। আপনারা অলরেডি কিন্তু সেটা বুক করতে থাকুন অবশ্যই, সেটা ফোনের মাধ্যমে। এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা, সেখানে উপস্থিত থাকছেন। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম। আরও যে দুটি জায়গা, সেটা হলো আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের বলে দিলাম। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের পাচ্ছেন এনবিপি। এছাড়া আপনারা পাচ্ছেন হাতিবাগান, যেটা শোভাবাজার শিফট করে কিন্তু হাতিবাগানে হয়েছে, হাতিবাগানে আপনারা পাচ্ছেন বন্ধুরা। দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া কিন্তু খিদিরপুরেও চেম্বার রয়েছে অবশ্যই, বেলুড়ে আছে। এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর অবশ্যই থাকছেন সেখানে, দক্ষিণ 24 পরগনার আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার। আর আমি একটু মেনশন করে দিচ্ছি, শ্যামপুরে 25 তারিখে কিন্তু শ্যামপুরে ডক্টর বি শর্মা থাকছেন, যেটা 22 তারিখে ছিল, সেখানে ভীষণ সাকসেসফুল হয়েছে। তারপরে কিন্তু 25 তারিখ আরেকটি ডেট তারা নিয়েছেন অবশ্যই, সেটা কিন্তু শ্যামপুরে ডক্টর বি শর্মাকে সেদিন পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এবং 26 তারিখ, 25-এর পরের দিনই 26 তারিখেই কিন্তু ক্যানিংয়ে পাচ্ছেন আপনারা অবশ্যই, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আর আরও যে বিস্তৃত হয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আরও কিন্তু প্রশস্ত হয়েছে, সেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। এটাও আপনাদের কাছে সুখবর অবশ্যই। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং অবশ্যই ধানবাদ, এই জায়গাগুলো আমি বলে দিলাম। আর আপনাদের ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিই, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পারছেন, কোন ডাক্তারবাবু কখন কোথায় বসছেন, আপনার বাড়ি থেকে কত কাছে না দূরে, সব কিছু বিশদভাবে জানার
জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে। আর আপনারা তো জানেন যে যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেই চিকিৎসালয়ের কিন্তু আপনারা রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। প্রেসক্রিপশন থাকতে পারে, এক্সরে রিপোর্ট থাকতে পারে, আদার্স আরও অনেক কিছুই থাকতে পারে, সেগুলো প্লিজ কিন্তু আপনারা নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার মানে খাবার পরে মুখ টক হয়ে যাচ্ছে এবং গলা জ্বালা করছে। আচ্ছা, বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? হ্যাঁ, বাইরে একটু বেশি খাওয়া দাওয়া হয়। মানে বাইরে খাওয়া দাওয়াটা কি আপনি ইচ্ছে করে করেন না আপনাকে খেতে হয়, আপনি বাধ্যতার জন্য কাজের খাচ্ছেন? ক্ষেত্রেই মানে খেতে হয় বাইরে। আচ্ছা, তো প্রথমত দেখুন আপনার যে প্রবলেম তার সলিউশন এটাই রয়েছে যে আপনার বাইরের খাওয়া দাওয়াটাকে একটু কম করতে হবে। আপনি যদি বন্ধ করতে পারেন খুব ভালো, নয়তো অ্যাটলিস্ট কম করতে হবে। বা আপনি যদি বাইরে খাওয়া দাওয়া করছেন, চেষ্টা করুন একটু আপনি হেলদি খাওয়া দাওয়া চুজ করার। ধরুন আপনার ছাকা তেলে ভাজা কোনো জিনিস বা অতিরিক্ত মশলা জাতীয় জিনিস, অতিরিক্ত আপনার তেল ঝাল দেওয়া এরকম খাবার থেকে বেটার হবে আপনি একটু যেগুলো কম তেলে রান্না হয় বা সেদ্ধ জাতীয় যে খাবারগুলো হয় সেগুলো আপনি একটু খাবেন। আর আপনাকে বলবো যে আপনি সারাদিন মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো আপনি জল খান, কিন্তু সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খাবেন। তাহলে আপনার এই যে বাইরে খাওয়া থেকে আপনার কি হচ্ছে, আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য আপনার গলা বুক জ্বালা করা এই সমস্যাগুলো আসছে। তো আপনি একটু গরম জল আপনি খাবেন, সারাদিন 3 থেকে 3.5 লিটার জল খান, সেটা কিন্তু একটু আপনি হালকা গরম জল খাবেন। আর চেষ্টা করুন বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করার, আপনার সমস্যা দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাচ্ছে। আর তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনার একটু চিকিৎসার প্রয়োজন রয়েছে, হাওড়ায় আমাদের 2-3টে চেম্বার রয়েছে, যেটা আপনার বাড়ির কাছাকাছি আছে আপনি সেখানে এসেই আমার সাথে দেখা করতে পারবেন। কিন্তু তার আগে একটু কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আপনাকে। একদম ধন্যবাদ। অবশ্য আবার আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা হলো ম্যাডাম প্রথমেই আমাদের যেই টপিক নিয়ে আমাদের আলোচনা চলছে, যেই রোগটি নিয়ে মহিলাদের একেবারে এই যে বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি, যেটা দেখা যায় যে এই যে পিরিয়ডিক্যাল সমস্যা যখন তৈরি হয় বা এই যে আমাদের অনেক সময় ডিলে হচ্ছে বা কোনো সময় আগে হয়ে যাচ্ছে, কখনো পরে হয়ে যাচ্ছে, এই যে টাইমিং একটা ব্যাপার থাকে, এটা কি অনেকটা আমাদের এই যে যখন নিউবর্ন বেবি বা প্রেগনেন্ট হওয়া বা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা আসতে পারে? দেখুন ইনফার্টিলিটির সমস্যাটা না আপনার দুজনেরই হতে পারে, মেল ফিমেল উভয়েরই হতে পারে। তো ফিমেলদের ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার পিরিয়ডিক সাইকেলটা যদি ঠিকভাবে আপনার না হয়, প্রত্যেক মাসে যদি না হয়, বা আপনার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে, আপনার যদি প্রোল্যাকটিন বা লিউটিনাইজিং হরমোন, LHS, FSH যেগুলো রয়েছে সেগুলো যদি আপনার ডিস্টার্ব থাকে, বা পিসিওডি সমস্যা যদি আপনার অনেক দিন ধরে থাকে যে তার ট্রিটমেন্ট আপনি ঠিক করে করছেন না, সেটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আপনার একটা ইনফার্টিলিটির একটা কিন্তু কারণ হতে পারে। ইনফার্টিলিটির অনেক কারণ রয়েছে। আপনার যদি টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউবে যদি আপনার ব্লকেজ থাকে তাহলে আপনার ইনফার্টিলিটি হতে পারে। আপনার যদি ওভুলেশন ঠিক করে না হয়, মানে যে ডিম্বাণুগুলো সেগুলো যদি ঠিকভাবে সিক্রেশন না হয়, তাহলেও আপনার ইনফার্টিলিটির সমস্যা হতে পারে। কিন্তু আপনার পিসিওডিও কিন্তু আনট্রিটেড অবস্থায় থাকলে অনেকদিন ধরে, সেটা কিন্তু একটা ভবিষ্যতে গিয়ে তার কিন্তু একটা কারণ হতে পারে। তো তার জন্যই বলা যে যেটা আপনার হাতে রয়েছে, এই পিসিওডি সমস্যা আপনার হাতেই রয়েছে, এটা আপনি নিজে থেকেই যদি একটু সচেতন হন সেটাকে আপনি ঠিক করতে পারবেন। রইল কথা আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার, বা আপনার ওভুলেশনটা আপনার ঠিক করে হচ্ছে না, বা হরমোনাল ইমব্যালেন্সগুলো হচ্ছে, তার জন্য আপনাকে কিন্তু একটু আপনার নিজেকে একটু ঠিকভাবে আপনাকে রাখতে হবে। সেটা আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে হোক বা একটু এক্সারসাইজ করার মাধ্যমে হোক, আর যদি প্রয়োজন হয় মেডিকেশন, সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে। আগে থেকে যদি আপনি ট্রিটমেন্টটা করেন তাহলে হয়তো আপনার পিসিওডি কেন আর অন্যান্য কোনো সমস্যাতেই আপনাকে কষ্ট পেতে হবে না। যদি আপনি অনেকদিন ধরে ওই যাচ্ছি দেখছি বা কি করে বলবো, কাকে বলবো, এরকম যদি ভাবতে থাকেন তাহলে কিন্তু পরবর্তী সময় অনেকটাই সমস্যা আসতে পারে। একদম, আমরা অবশ্যই আরও জানবো এই ব্যাপারে যে এগুলো কিন্তু এজ কি ফ্যাক্টর করে, অনেক সময় এজের একটা ডিফারেন্স থাকা, বা ছোট বয়সেও অনেকে যেটা পিরিয়ডিক্যাল একটা সমস্যা চলে আসে, বা অনেক সময় মাঝ বয়সেও একটা এই সমস্যাটা চলে আসে, তার থেকে কি হতে পারে, আগে থেকে আমরা কিভাবে অ্যালার্ট হব? অ্যাকচুয়ালি এখন এই যে মেনোপজ হওয়ার টাইম বা মেনার্কি পিরিয়ড যেটা রয়েছে সেটা কিন্তু এখন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আমি বললাম যে আগে হয়তো আপনার পিরিয়ডিক সাইকেলটা শুরু হওয়ার এজ আমাদের 14, 15 বা 16 এরকম ছিল, এখন কিন্তু 10-11 বছরের বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। মেনোপজ হওয়ার টাইম যেটা আমরা আগে দেখতাম যে 45, 50 আপ টু
আপনার মেনোপজ হওয়ার টাইম ছিল, এখন কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি মেনোপজ হয়ে যাচ্ছে, উইদিন 40 অনেকেরই মেনোপজ হয়ে যাচ্ছে, মানে পিরিয়ডসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু ডিউ টু আমাদের যে প্রত্যেক দিনের যে আমাদের ডে টু ডে লাইফস্টাইল রয়েছে বা স্যাডেন্টারিক লাইফস্টাইল বা যে পলিউশন রয়েছে বা যে খাবারগুলো আমরা খাচ্ছি তার থেকেও কিন্তু সেটা এফেক্ট হচ্ছে। এবার একদম ছোট বাচ্চার মধ্যে সেই এফেক্টটা কি করে আসছে সেটাও কিন্তু এই যে ওর যে এখন অনেক বাচ্চাদেরই দেখা যায় যে রাত 12টা-1টা অব্দি বাচ্চারা জেগে আছে, মা বাবারাও জেগে আছে, বাচ্চারাও জেগে আছে, সেটা কিন্তু তাদের জন্য খারাপ। তাদের কিন্তু সম্পূর্ণ যে সাইকেলটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, তার থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে, অ্যাজ বিকজ দিস অল আর ডিপেন্ডস অন ইয়োর হরমোন। আপনার হরমোনের জন্যই সবকটা জিনিস হচ্ছে। আমাদের পিরিয়ড হওয়া, পিরিয়ডটা বন্ধ হওয়া বা সিস্ট হওয়া সবটাই কিন্তু আমাদের নিজস্ব যে হরমোন আমাদের যেটা রয়েছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, তার জন্যই কিন্তু হচ্ছে। আর এই হরমোনগুলো তখনই ঠিকভাবে কাজ করবে যখন আপনি আপনার প্রত্যেক দিনের টাইমটাকে বা রুটিনটাকে আপনি ঠিক করতে পারবেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন। আমি বলছিলাম বিহার থেকে। বলুন, কি সমস্যাটা বলুন। আমার সমস্যা না, আমার বয়স হলো 35 বছর বয়স, আর প্রচুর হেয়ার ফলিং হচ্ছে আর গ্রে হেয়ার। গ্রে হেয়ারের সমস্যা রয়েছে, আরেকটা কি সমস্যা রয়েছে আপনার? হেয়ার ফলিং। হেয়ার ফল হচ্ছে। তো আপনার কোনো ট্রিটমেন্ট তার জন্য করিয়েছেন কি এখনো পর্যন্ত? না, কোনো ট্রিটমেন্ট করাননি। কোনো রিপোর্ট কিছু করিয়েছেন যে কেন এটা হচ্ছে, সেটার জন্য কোনো রিপোর্ট করিয়েছেন? না, কিছুই করা হয়নি। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? আস্তে আস্তে দেখছি, মানে 1 মাস হয়ে গেল, দেখছি আস্তে আস্তে বেড়েই চলেছে। আচ্ছা, দেখুন, প্রথমত আপনাকে বলবো যে একটুখানি আপনাকে কয়েকটা ব্লাড টেস্ট করতে হবে। আপনি একটা আপনার লিভার ফাংশন টেস্ট করুন, এলএফটি রিপোর্ট করান, একটা থাইরয়েডের রিপোর্ট করান, টিএসএইচ রিপোর্ট করান, আর একটা অ্যালার্জির জন্য আইজিই রিপোর্ট করান। এই 3টে পরীক্ষা আপনি আগে করুন, তাহলে আপনার দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলোর জন্য আপনার গ্রেইং অফ হেয়ার বা হেয়ার ফল এগুলো হচ্ছে কিনা। আপনার গ্রেইং অফ হেয়ার হওয়ার আরেকটা কারণ হতে পারে বা হেয়ার ফলের আরেকটা কারণ হতে পারে যদি সেটা আপনার জেনেটিক হয়, মানে আপনার বাড়িতে এই সমস্যাটা কারোর রয়েছে, আপনার মার বা বাবার বা তাদের ফ্যামিলির কারোর যদি আপনার এরকম প্রবলেম থাকে সেটা আপনার মধ্যে আসতে পারে, যেটাকে আমরা জিনগত কারণ বলতে পারি। আর এছাড়া যদি আপনার জেনেটিক যদি না হয় তাহলে কিন্তু আপনার লিভারের প্রবলেম থাকলে বা থাইরয়েড বেশি থাকলে বা অ্যালার্জি বেশি থাকলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে। একটু আগে আপনি আপনার এই রিপোর্টসগুলো করুন। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা আমি আপনাকে বলবো, হেয়ার কালার একদমই আপনি করবেন না। পিওর নারকেল তেল যদি অ্যাভেলেবল থাকে সেটা আপনি আপনার মাথায় দিন, তাতে কোনো প্রবলেম নেই। বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন চেষ্টা করুন আপনার মাথা বা স্ক্যাল্প চুলটাকে একটুখানি আপনি কাভার আপ করে তারপর আপনি বেরোন, কোনো কটনের কাপড় দিয়ে কাভার করে তারপর আপনি বেরোবেন। আর কোনো মাইল্ড শ্যাম্পু আপনি, হার্বাল মাইল্ড শ্যাম্পু আপনি আপাতত ব্যবহার করুন। আপনি আগে রিপোর্টগুলো করান, তারপর আপনি যদি মনে করেন যে না আপনি এর জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট করতে চান, আপনি আমাদের যে কোনো চেম্বারে আসতে পারেন। শুধুমাত্র একটু আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে। একদম, ধন্যবাদ। আমরা অবশ্যই একটু দেখে নেব, আমরা অবশ্যই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত, প্রাণবন্ত এবং তাদের আবেগটা একেবারে আপনাদের সঙ্গে শেয়ার করছেন। অবশ্যই সেই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আপনারা দেখুন কত কঠিন রোগ থেকে তারা কিন্তু একটা সুন্দর জীবনকে ফিরে পেয়েছেন। আবার অবশ্যই আমরা ফিরে আসব, আসুন আমরা সেটাকে দেখি সবাই মিলে। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব
এখন নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা আচ্ছা। বলে নেই। আচ্ছা যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সংস্থা কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ অনেকই খুশি আছেন আপনি হ্যাঁ, এখানে দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। আচ্ছা। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল? আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা আগে মলম লাগাতাম, যে হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা তোমার টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। আমরা আবার অবশ্যই ফিরে আসলাম আমাদের আলোচনায়। আমাদের তো আলোচনা তো থাকবেই। আপনারা তো অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা উচ্ছ্বসিত। সত্যিই তাই, আমাদের জীবনটা যদি এরকমই সুন্দর হয় এবং সঠিক জায়গায় যদি আমরা ট্রিটমেন্টটা পাই তাহলে মনে হয় সবাই একটু ভালোভাবে থাকতে পারি। নিশ্চয়ই ভালো থাকবেন সেই বিশ্বাস নিয়ে, সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই আস্থা ভরসা নিয়েই কিন্তু আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবেই তারা কাজ করছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল এবং প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসটা ফার্স্ট আমি বলবো, তারপরে তো ট্রিটমেন্ট। তখন প্রপার ট্রিটমেন্টটাকে, রোগটাকে আগে নির্ণয় করা, তারপরে তো আমাদের অবশ্যই ট্রিটমেন্টটা হবে। রোগ যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে কীভাবে আমরা ট্রিটমেন্ট করব? তাই সেইভাবেই কিন্তু এখানে আপনাদের সেই সুস্থতার জায়গা তৈরি করে এবং অবশ্যই সেইভাবেই তাদের কিন্তু পথ চলা, এইভাবেই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তখন এইগুলো হলো জাস্ট ফর 2 কি 3 কি 4 তার এক্সাম্পল আমরা তুলে ধরি, কিন্তু এরকম অসংখ্য মানুষরা আসছেন বিভিন্ন সমস্যা
সমস্যা নিয়ে, ক্রনিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন যে ছোট রোগ, বড় রোগ থেকে শুরু করে বিভিন্ন দুরারোগ্য রোগ, সব রোগেরই ট্রিটমেন্ট কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে পাবেন। আর তার সঙ্গে তো স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্টের কিন্তু এক এবং অনন্য জায়গা কিন্তু আমি বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে সেইভাবেই আমরা একটা আলোচনা রেখেছি এবং আরেকটি আমরা আলোচনা অবশ্যই যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং সিএমও ডক্টর এন ভট্টাচার্য। আজকে তাকে আমরা সঙ্গে পেয়ে আমাদের অনেক জিজ্ঞাসা কিন্তু তার কাছে রাখছি। আজকে এখন কিন্তু আমরা একটু জানবো জিআই ব্লিডিং। আমরা প্রথমে জেনে নেব এই রোগটি বা এই ব্যাপারটি কি, আগে ফার্স্ট আমরা এটা জানবো। জিআই ব্লিডিং মানে গ্যাস্ট্রোইন্টেস্টিশনাল ব্লিডিং। গ্যাস্ট্রোইন্টেস্টিশনাল ট্র্যাক্ট যেটা আমাদের, মানে যেটা আমাদের খাদ্যনালী আমরা যেটাকে বলি, খাদ্যনালী আমাদের মুখের থেকে একদম শুরু করে আমাদের যে অ্যানাস রয়েছে সেখান পর্যন্ত সম্পূর্ণটাকে আমরা খাদ্যনালী বলছি। এবার এই যে জিআই ট্র্যাক্ট যেটা, তার মধ্যে যদি আপনার কোনো ধরনের ব্লিডিং মানে রক্তপাত হয়, সেটা আমরা জিআই ব্লিডিং হিসাবে আমরা সেটাকে জানি। সেটা কিন্তু একটা ডিজিজ কন্ডিশন, এটাকে আমি কোনো ডিজিজ বলছি না, এটা একটা ডিজিজ কন্ডিশন। আপনার ধরুন ভমিটিং এর সাথে আপনার রক্ত বেরোচ্ছে বা আপনার স্টুলের সাথে আপনার রক্ত বেরোচ্ছে, যদি এরকম কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনার জিআই ব্লিডিং এর আন্ডারে আপনার আছে। সেটা দুরকম হতে পারে। আপনার আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং যদি হয়, সেটা আপনার ভমিটিং এর সাথে আপনার ব্লিডিং হবে, ব্লাড বেরোবে, সেটা ফ্রেশ ব্লাডও হতে পারে বা ধরুন আপনার জমে থাকা রক্ত সেটাও আপনার বেরোতে পারে। আর যদি আপনার লোয়ার জিআই ট্র্যাক্টে যদি আপনার ব্লিডিং হয়, তাহলে কিন্তু সেটা আপনার স্টুলের সাথে আপনার ব্লাডটা বেরোবে। আপনার হয়তো স্টুলটা আপনি লক্ষ্য করলে দেখবেন যে একটু ডার্ক ব্ল্যাক হচ্ছে বা ট্যারি কালার, মানে ধরুন একটু কাদার মতো একটু রং এরকম হয়তো আপনার হচ্ছে, একটু ব্রাউনিশ কালার আপনার হচ্ছে, এরকম যদি আপনার স্টুলের মধ্যে আপনি দেখতে পান, তাহলে কিন্তু সেটাকে নিয়ে আপনার একটু চিন্তার কারণ রয়েছে। কারণ এই যে ব্লিডিংটা আপনার ভেতরে ভেতরে আপনার যে অলরেডি হচ্ছে, সেখান থেকে একটা তো আপনার হবে যে আপনার হিমোগ্লোবিন কম হয়ে যাবে, শরীরে রক্ত কম হয়ে যাবে, আপনার অ্যানিমিক আপনি হয়ে যাবেন, রক্তাল্পতার সমস্যা আসবে। সেটা যদি আপনার কন্টিনিউ যদি এরকম চলতে থাকে, এটাও কিন্তু আপনার জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে। আপনার হিমোগ্লোবিন ধরুন আপনার যেটা নর্মাল থাকা দরকার, সেখান থেকে আপনার 5-6 এরকম চলে এলো, সেটা কিন্তু আপনার জন্য লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। ভমিটিং এর সাথে যদি আপনার ব্লাড আসে, সেটা আপনি হয়তো দেখতে পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে স্টুল যদি আপনার স্টুলের সাথে যদি ব্লাড মিক্স থাকে, হয়তো সেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেখান থেকে কিন্তু আপনার হিমোগ্লোবিন কমে গিয়ে কিন্তু আপনার সমস্যা আরো বেশি বেড়ে যেতে পারে। একদম, আমরা এই বিষয়ে আরো জানবো ডিটেলসটা আরো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে নিবেদিতা দাস বলছিলাম। বলুন, কি সমস্যা নিবেদিতা, বলুন। আসলে আমার স্কিনে প্রচন্ড বার্ড আসছে। আচ্ছা, সেটা কি আপনার মুখেও রয়েছে না শুধু শরীরেই রয়েছে? না, শরীরে নয়, শুধুমাত্র আমার মুখ এবং আমার নেক পোরশনটাতে খুব বার্ড আসছে। আচ্ছা, এগুলো কি বড় না একদম ছোট? ভীষণ ছোট ছোট বার্ড আসছে। ছোট রয়েছে, কিন্তু সেটা আপনার এলিভেটেড, মানে স্কিন থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এটা আপনার কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি এর জন্য? না, আমি কোনো ট্রিটমেন্ট করাইনি। বেশ, দেখুন, প্রথমত যেহেতু আপনার স্কিনের এটা একটা সমস্যা, আপনার ওয়ার্ডস রয়েছে আপনি বললেন, এবার সেটার কিন্তু আমাদের ট্রিটমেন্ট রয়েছে। আমাদের যেহেতু এখন অ্যাস্থেটিক চেম্বারও আমাদের চলছে, অ্যাস্থেটিক ট্রিটমেন্টও তার জন্য রয়েছে, বা সেখানে আপনি কট্রায়েশন করতে পারেন, তার ট্রিটমেন্ট রয়েছে। আপনাকে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগে একটুখানি আপনার সেটা দেখতে হবে কি সিচুয়েশনে রয়েছে, কিরকম পজিশনে রয়েছে। হয়তো সবকটাকে একসাথে কট্রায়েশন করা সম্ভব হবে না, 2-4টেকে মানে বারে বারে করতে হবে, 1-2 সিটিংয়ের আপনার প্রয়োজন রয়েছে। একটু আপনাকে বলবো, আপনি টলিগঞ্জ থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের বালিগঞ্জে যে ল্যান্সডাউন চেম্বার রয়েছে সেটা কাছাকাছি হতে পারে। প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার সেখানে আমাদের চেম্বার হয়। হেল্পলাইন নাম্বার একটু আপনি ফোন করুন, যোগাযোগ করুন, একবার এসে একটু আপনি দেখা করুন। আগে আমরা আপনার কি সিচুয়েশন রয়েছে, কতটা কি রয়েছে সেটা আমরা দেখব, তারপর কি ট্রিটমেন্ট হবে, কিভাবে আপনি ভালো থাকবেন, কি করতে হবে, সবটাই আমরা আপনার সাথে ডিসকাস করব, আপনাকে সাজেস্ট করব। ঠিক আছে? থ্যাংক ইউ। ধন্যবাদ। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের দুটি নাম্বার কিন্তু রাখতে হবে, যেটি হেল্পিং নাম্বার আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, আরেকটি 37। এই নাম্বার দুটির মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসটা যেমন জানতে পাচ্ছেন, আপনার এই যে চেম্বারগুলো আপনার বাড়ি থেকে কতটা দূরে বা কাছে সেটা কিন্তু ডিটেলসটা জানার জন্য এই দুটি নাম্বার আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেই রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। ম্যাডাম, যেটা হলো আমাদের আজকের আলোচনা, যেটা হলো জিআই ব্লিডিং,
এর ক্ষেত্রে আমি বলবো অনেক সময় কি হয় আমরা বুঝতে পাইনি, এর সূত্রপাতটা আমরা জেনে নেব। দেখুন, আপনার যদি অনেক দিন ধরে কোনো আলসারেশনের সমস্যা থাকে, আপনার পেপটিক আলসার রয়েছে, ইসোফেজাইটিস রয়েছে, বা আপনার হায়াটাস হার্নিয়ার সমস্যা রয়েছে, আপনার ধরুন হেমারয়েডস আছে বা প্রোক্টাইটিস আছে, টিউমার রয়েছে, কোলনের মধ্যে পলিপ রয়েছে, এই সমস্যাগুলো যদি আপনার অনেক দিন ধরে থাকে তাহলেও কিন্তু আপনার সেখান থেকে ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আলসারেশন অনেকের ক্ষেত্রে সেটা হয়তো ডিটেক্ট হয় না যতক্ষণ পর্যন্ত না সেটা এন্ডোস্কোপি করে দেখা দিচ্ছে, কিন্তু আলসারেশন হলে বা আপনার হায়াটাস হার্নিয়া থাকলে কিছু সিমটমস আপনি খেয়াল করতে পারেন। সেটা যেমন আপনার ধরুন খালি পেটে আপনি যদি থাকছেন তাহলে আপনার পেটের মধ্যে একটা ব্যথা বা বার্নিং সেন্সেশন আপনার হতে পারে। আপনার হায়াটাস হার্নিয়া থাকলে আপনি যখন কোনো খাবার খাবেন, সেটা আপনি যখন খাবার খাচ্ছেন সেটা কি আপনার নিচের দিকে যাবে, কিন্তু যখন হায়াটাস হার্নিয়ার মতো সমস্যা থাকে তখন সেটা কি করে, খাবারটাকে আপনার ওপরের দিকে ঠেলে দেয়। তো আপনার মনে হবে গলার কাছে কিছু এসে আপনার বেঁধে থাকছে বা খাবারটা ঠিকভাবে নিচের দিকে যাচ্ছে না। এরকম যদি আপনি প্রবলেম ফেস করছেন তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। জিআই ব্লিডিং এর আপনার দুটোই যেহেতু সিমটমস রয়েছে, যে আপনার উইথ ভমিটিং আপনার ব্লাড আপনি দেখতে পাবেন বা উইথ স্টুল আপনি ব্লাড দেখতে পারবেন। তার জন্য আপনার যদি স্টুলটা একটু ট্যারি কালার বা ব্ল্যাক কালারের যদি আপনার হয়, কালচে রঙের যদি হয়, তাহলে কিন্তু একটু স্টুল এক্সামিনেশনের প্রয়োজন রয়েছে। ভমিটিংয়ের সাথে ব্লাড এলে তো সেটা আপনি দেখতেই পাবেন। তারপর আমরা হয়তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপির জন্য সাজেস্ট করব। কিন্তু আগে আপনাকে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে, এরকম যদি আপনার পেটের কোনো ধরনের সমস্যা থাকে, আইবিএস বা আইবিডি বা আলসার, এরকম যদি কোনো ধরনের সমস্যা থাকে, আগে তার চিকিৎসাটা করুন, সঠিকভাবে চিকিৎসাটা করুন। চিকিৎসা করার পর সেটা আপনার সারলো কিনা, ঠিক হলো কিনা, সেটাও কিন্তু রিপোর্ট করে দেখার প্রয়োজন রয়েছে। কারণ ম্যাক্সিমামই আমরা পেটের যে পেশেন্টরা আসে ওদের একটাই কথা থাকে, সকালে উঠে আমরা ট্যাবলেট খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, সারাদিন ঠিক আছে, না খেলে প্রবলেম হচ্ছে, বা ডাক্তার আমাকে 3 মাসের জন্য ওষুধ খেতে বলেছে, আমি ঠিক হয়ে যাব বা ঠিক হয়ে গেছি, আর ওষুধ আমি খাচ্ছি না। আপনি এসে বললেন আমি ভালো হয়ে গেছি, বা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিল আপনি ভালো হয়ে গেছেন, বাড়ি চলে যান, সেটা কিন্তু ট্রিটমেন্ট নয়। আপনার যদি কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আপনার ধরা পড়ে আপনার কি সমস্যা রয়েছে, আফটার সার্টেন ট্রিটমেন্ট, 3 মাসই ধরুন আপনি ট্রিটমেন্ট করলেন, তারপর কিন্তু আবার রিপোর্ট করে আপনার দেখার প্রয়োজন রয়েছে যে আদৌ আপনার সেই সমস্যাটা সারলো না, নাকি বেড়ে গেল, না কমলো, কি জায়গায় রয়েছে। 3 মাস ওষুধ খান, বাড়ি চলে যান, এরকমভাবে কখনো ট্রিটমেন্ট হয় না, যার জন্য আমরা কিন্তু বারে বারে আমরা রিপোর্ট করাই। অনেক সময় পেশেন্টরা বলে কতবার রিপোর্ট করব, কত রিপোর্ট করব। আমি কিন্তু আমার জন্য কিন্তু আমি রিপোর্ট করাচ্ছি না, আমি আপনার জন্য রিপোর্ট করছি যে আপনি কতটা ভালো আছেন বা খারাপ আছেন, কি অবস্থায় আপনি রয়েছেন সেটা দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত না আপনার রিপোর্ট ভালো আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট হবে না। তো সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার পেটের যে কোনো সমস্যা যদি আপনার হয়, প্রথমতই আপনি চেষ্টা করবেন যে একদম ইনিশিয়ালি তার ট্রিটমেন্টটা, সঠিক ট্রিটমেন্টটা শুরু করার। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি আকাশ বর্মন বলছি। কি সমস্যাটা বলুন? আমার সমস্যা, আমার বিকেলের দিক করে মানে চোখে ব্যথা হচ্ছে। আচ্ছা, দুটো চোখেই হয় না একটা পার্টিকুলার চোখে হচ্ছে? না, দুটো চোখেই হয়। আপনার পাওয়ারের কোনো সমস্যা রয়েছে? চোখের পাওয়ার টেস্ট করিয়েছেন কখনো? চোখে পাওয়ার টেস্ট করিয়েছিলাম অনেকদিন আগে, এখনই তো করাইনি। তখন কি আপনার পাওয়ার ছিল কি, মানে আপনি চশমা ব্যবহার করেন? চশমা ব্যবহার করি না। পাওয়ার আছে আপনার চোখে? চোখে পাওয়ার আছে কিনা ঠিক জানা নেই। একটু আপনি আগে আপনার চোখের পাওয়ারটা টেস্ট করান, ঠিক আছে? আপনার যদি চোখে ব্যথা হচ্ছে তো একটু চোখের পাওয়ারটা আপনি টেস্ট করুন। যদি চোখে আপনার পাওয়ার থাকে, সেটা মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া যেটাই আপনার রয়েছে, আপনার একটু চোখের পাওয়ারটা আপনি আগে টেস্ট করুন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি চশমা ব্যবহার করুন। আর একটু আপনার স্ক্রিন টাইমটাকে একটু কম করতে হবে, মানে ফোন, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, এগুলো একটু আপনাকে কিন্তু কম, যতটা কম আপনি সেগুলো দেখবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। একটু আপনি এই চোখের একটু পাওয়ারটা আগে টেস্ট করান। তারপরে যদি আপনার পাওয়ারের কোনো সমস্যা না থাকে তখন আপনার কি ট্রিটমেন্টের প্রয়োজন বা কি করতে হবে সেটা আমরা তখন আপনাকে সাজেস্ট করব। একদম, ধন্যবাদ ম্যাডাম। যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, খুব বিস্তৃতভাবে আমরা আলোচনা করছি, যদিও এই রোগগুলো ভীষণ ক্রিটিক্যাল একটা রোগ, যদিও ক্রিটিক্যালটাকেও আমরা কিন্তু সুন্দরভাবে সহজভাবে একটা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ জীবন লিড করতেই পারি। অবশ্যই এনবিপি সেই পথই দেখাচ্ছে। আমরা জানবো এই যেই রোগটিতে যদি কোনোভাবে আক্রান্ত হয় তাতে খাদ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন বা কি আমরা ফুডটা আমরা জানবো।
প্রথমত আপনার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে আপনার আগে যেটা আপনাকে বন্ধ করতে হবে, যদি আপনি অ্যালকোহল কনজাম করে থাকেন তাহলে অ্যালকোহল টোটালি আপনাকে স্টপ করতে হবে। যদি আপনি স্মোকিং করে থাকেন সেটা কিন্তু আপনাকে স্টপ করতে হবে। দেখুন, একদিনে বললেই তো কোনোটা স্টপ হবে না, আপনাকে সেটার আস্তে আস্তে কমিয়ে সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। কারণ এই দুটো জিনিস কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট ফেলে আপনার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলবো অতিরিক্ত স্পাইসি খাবার বা খুব গরম খাবার বা খুব বেশি আপনার প্রোটিন জাতীয় খাবার কিন্তু আপনার জন্য একদমই উচিত নয়। এগুলোকে একটু আপনাকে সাবসাইড করতে হবে। যাদের অলরেডি এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তো আমি বলবো যে আপনাদের খাওয়া দাওয়া একদম ব্লান্ট ডায়েট যেটাকে বলে, মানে সেদ্ধ ভাত খাবারের মতো সেরকম খাবার আপনার হবে। অল্প আপনি স্পাইসেস ইউজ করতে পারেন, তার মধ্যে আপনি হলুদ ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এছাড়া কিন্তু আপনার কোনো ঝাল বা কোনো মশলা, অতিরিক্ত অয়েলি খাবার এগুলোকে আপনাকে অবশ্যই এফেক্ট করতে হবে। আর যারা চাইছেন যে যাতে আপনাদের এরকম সমস্যা কখনো আপনাদের মধ্যে না আসুক, তাহলে আপনাদের বলবো যে বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করুন। বাড়িতেই আপনি খাওয়া দাওয়া করুন, কিন্তু তার মধ্যে একটু মাছ, মাংস, ডিম, তেল, ঝাল, মশলা যতটা কম খাবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। শুধুমাত্র পেটের জন্য সেটা নয়, আপনার কোলেস্ট্রল লেভেলটাও আপনার ঠিক থাকবে বা আপনার অন্যান্য স্কিনের সমস্যা থাকলে সেটাও কিন্তু আপনার ঠিক থাকবে। একটু খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশনের কিন্তু প্রয়োজন রয়েছে। আচ্ছা, আমরা একটু জেনে নেব ম্যাডাম, এই রোগটিতে যদি আক্রান্ত হয় কেউ, তা কি কি মানে আরও কোনো রোগকে আরও কিছু আমন্ত্রণ জানাতে পারে? মানে এই রোগটি তো আমাদের যেমন আমাদের ব্লাডটাকে অনেকটা ব্লাড কী বলবো, মানে আমাদের হিমোগ্লোবিনের অভাবটা অনেক সময় হয়। এই যে সমস্যাগুলো আসছে, এর থেকে আমরা কিভাবে এটাকে একটা মুক্তির জায়গা পাবো, মানে কিভাবে এটাকে আবার নতুন করে তৈরি হবে? অনেক সময় এটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে ব্লাড হয়তো পড়েই যাচ্ছে, ব্লাড হয়তো মানে দিনকে দিন সেটা আমাদের খাদ্যে হোক, আমাদের শরীরে হোক, ব্লাড যখন তৈরি হয় বা সেটা যখন বেরিয়ে যায়, সেটা থেকে কিভাবে আমরা এটাকে রিডিউস করব বা সেটাকে কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করব? প্রথমত তো আগে আপনাকে আপনার যে ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। আগে জানতে হবে যে কারণটা কি, সেটা কি আপনার আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিং না লোয়ার জিআই ট্র্যাক্টের ব্লিডিং, কোথায় ব্লিডিং হচ্ছে সেটা আগে বুঝতে হবে। সেই ব্লিডিংটাকে আগে আপনাকে স্টপ করতে হবে। তারপর হচ্ছে আপনার রিস্টোর করার কথা, যেটা আপনার ব্লাড লস হয়ে গেল সেটাকে রিস্টোর করার কথা। তো তার জন্য যদি আপনার হিমোগ্লোবিন অনেকটা যদি আপনার ফ্লাকচুয়েট করে, অনেক যদি কমে যায়, সেটা থেকে কিন্তু আপনার এনিমিয়া থেকে আপনার কিন্তু শক হতে পারে, অ্যানিমিক শক হতে পারে আপনার, সেখান থেকে কিন্তু সেটা আপনার ফ্যাটাল হয়ে যেতে পারে, মানে ডেথ পর্যন্ত আপনার হতে পারে, এরকমও কিন্তু হতে পারে আপনার। তো তার জন্য আগে আপনার ব্লিডিংটা কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে, সেটাকে স্টপ করতে হবে, তারপর আপনার যে ব্লাডটা লস হচ্ছে সেটাকে রিস্টোর করার ব্যাপার। ব্লিডিং আপনার অতিরিক্ত হলে, যদি অতিরিক্ত ব্লাড কমে যায়, সেখানে আপনাকে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন রয়েছে বা আপনার হয়তো ইনজেকশনের প্রয়োজন রয়েছে। যদি সামান্য হয় যে না আপনার যতটা নর্মাল থাকা দরকার তার থেকে আপনার 2-3 লেভেল আপনার কম রয়েছে, সেটা কিন্তু আপনার যে প্রত্যেক দিনের যে খাদ্য তালিকা রয়েছে বা খাবার যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার রিস্টোর হওয়ার সম্ভাবনা আছে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি খেজুরি থেকে বলছিলাম। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যাটা রাত্রে যদি খেয়ে থাকি সকালে উঠে প্রচুর পেট ব্যথা হয়, দুবার কোনো বাথরুমে গেলে কারো পেট ব্যথা কমে, আর অ্যাসিড সবসময় পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমি প্রচুর ড্রিঙ্ক করতাম। কি এজ কত আপনার? বয়স কত? বয়স 30। আচ্ছা শুনুন ম্যাডাম, আচ্ছা আপনি রাত্রিবেলা খাওয়া দাওয়া করলে সকালবেলা পেট ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনি বললেন যে আপনি এখন মানে এখনো কি অ্যালকোহল নিচ্ছেন না আগে নিতেন? না না, অ্যালকোহল নিতাম আগে, কিন্তু এখন অ্যালকোহল নিচ্ছি না। অ্যালকোহল খেয়ে নিলে ঠিক আছে, বাহ, আর কোথাও ভয়ে বেরোতে পারছি না। একা যদি চলে যাবো, অ্যাসিড গ্যাসিড নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। দেখুন, আপনি বলছেন যে আপনি এখন অ্যালকোহল আপনি এখন আর নিচ্ছেন না, কিন্তু যখন আপনি নিচ্ছিলেন না তখনই আপনার সমস্যার সূত্রপাত হয়ে গেছে। আপনি আবার বললেন যে অ্যালকোহল খেলে আপনি ঠিক হয়ে যাচ্ছিলেন। সেটা হচ্ছে আপনার প্রথমত আপনার ভ্রম, এটা কোনো ট্রিটমেন্ট নয়, ঠিক আছে? একটু আপনার পেটের ছবি করান, একটা ইউএসজি রিপোর্ট করুন আগে, ঠিক আছে? দেখুন আগে আপনার লিভারটা ঠিক আছে কিনা বা আপনার স্টমাক ঠিক আছে কিনা, আগে সেটা আপনার দেখার প্রয়োজন রয়েছে। একটু আপনার একটা পেটের ছবি করান, ইউএসজি করুন, বাইরে খাওয়া দাওয়াটাকে একদম টোটালি স্টপ করুন। যা খাবেন বাড়িতেই আপনি খাবেন। ম্যাডাম বলুন। আমি বলছি ম্যাডাম, যে আমি তো এই মোটর সাইকেলের মিস্ত্রি, বাইরে খাওয়া দাওয়া করি না। এই যে রোগটা, এটা 2010 থেকে আছে। মানে যখন পড়াশোনা করতাম 9
নাইনে পড়ছিলাম তখন থেকে আছে। তখন ওই আমাদের তমলুকে আশফাক বলে একটা ডাক্তার ওই পালের বসে গিয়েছিল, গোটা দিয়ে ক্যাপসুল দিয়ে ঠিক হয়েছিল। রিসেন্টলি আবার 2023 সালে এই সেম হয়েছিল, মানে হট করে নিঃশ্বাস নিতে পারতাম না, মাথায় প্রচুর জল ঢালতে হচ্ছে। ওই রোগটা ওই 10 বছর ধরে চলছে, মানে হট করে কোথাও একা যেতে পারবো না, ড্রিঙ্কিং করে নিলে তখন একা চলে যেতে পারবো। কেউ যদি সাথে থাকে তাহলে ঠিক আছে, না যদি কেউ সাথে থাকে তাহলে একা যেতে পারবো না। এখন প্রচুর প্রবলেম হচ্ছে। আর এই ওই লিভার টেস্ট আগে করেছিলাম, হার্টের প্রবলেম, হার্টেরও টেস্ট করছিলাম। হার্ট বিট তখন বেড়ে যায় 200 থেকে 250 মিনিটে 250 খানা হতে থাকে। তখন মাথায় প্রচুর জল টল ঢালা হয়, পর নর্মালে আসে 62 72। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি বলছিলাম খেজুরি থেকে। কোথায়? খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে খেজুরি। আচ্ছা বেশ, দেখুন আপনার যেহেতু সমস্যাটা অনেক দিনের, আপনার 2010 থেকে আপনি এই সমস্যায় আপনি ভুগছেন, আজকে মোটামুটি আপনার সেটা 13-14 বছরের মতো অলরেডি হয়ে গেল। তো এবার তো একটু ঠিকঠাক একটু চিকিৎসা করতে হবে। আপনি যেটা বলছেন যে এটা করলে আমি ভালো থাকি, এটা কিন্তু কোনো সলিউশন নয়। আপনি বললেন যে আমি অ্যালকোহল নিলে আমি একাই সব করে দিতে পারি, একাই চলে, এটা কোনো সলিউশনই নয়। এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আদৌ এটাতে কিন্তু আপনি কোনোদিনও সুস্থ হতে পারবেন না। আপনার একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। একটুখানি আপনার যা এতদিন আপনি চিকিৎসা করেছেন বা যা রিপোর্ট রয়েছে সেগুলো আপনি নিয়ে আমাদের যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে। হ্যালো ম্যাডাম, ওটা তো 2022 সালের রিপোর্ট না, এই জন্য প্রবলেম। আর আজ আমি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচাও করে ফেলেছি। দেখুন এইগুলো তো আমাকে বলে কোনো লাভ হবে না, এইটাতে আমার তো কিছু করার নেই। আপনি যদি এখন একটা রিসেন্ট একটা পেটের ছবি করতে পারেন সেটা করুন, যদি না করতে পারেন যেই রিপোর্টটাই আপনার কাছে রয়েছে সেটা আপনি নিয়ে এসে দেখা করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখান থেকে আপনি জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে। আপনি টিভিতে শুনুন, যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে আপনি সেখানে এসে দেখা করতে পারবেন। যা আপনার কাছে রিপোর্ট প্রেসক্রিপশন আছে সেগুলো আপনি সাথে করে নিয়ে আসুন। তারপর কি করতে হবে আর কিভাবে আপনি থাকলে ভালো থাকবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, সবটাই আমরা আপনাকে বলবো। যথেষ্ট কম বয়স আপনার মাত্র 30 বছর বয়স আপনি বোধহয় বললেন। তো এখনো তো আপনার সারাটা জীবন পড়ে রয়েছে, আরো আপনার অনেক কাজ করতে হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে, ঘোরাফেরা করতে হবে। এগুলো আপনি কবে করবেন যদি এর মধ্যেই আপনি থেকে যান? এটা আপনার তো এরকম যে পেটের সমস্যা আপনি যেগুলো বলছেন, এটার তো আপনার বয়স নয়। একটু সিরিয়াস হতে হবে আপনাকে, একটু চিন্তা করতে হবে আপনার কোথায় কি আপনি করেছেন না করেছেন, সেটা তো আর এখন সেগুলো বলে কোনো লাভ নেই। এইটুকু মাথায় রাখতে হবে যে আপনি যাই চিকিৎসা করে থাকুন, আপনি কিন্তু এখন একদমই আপনি সুস্থ নন, বা সেই চিকিৎসা কিন্তু আপনার অ্যাজ সাচ কোনো লাভ কিন্তু কিছুই হলো না। আপনার কিন্তু পরবর্তী সময়ে আজকে আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করছি জিআই ব্লিডিং, আপনার কিন্তু হয়তো কয়েকদিন পরে সেই অবস্থায় আপনি চলে আসবেন, তখন কিন্তু আরো বেশি সমস্যা বাড়বে। একটু সিরিয়াস হন, একটু যোগাযোগ করুন, একটু তাড়াতাড়ি যে চেম্বারটা আপনার কাছাকাছি রয়েছে বাড়ির সেখানে এসে একবার একটু দেখা করুন। একদম, এগুলো আসলে রোগ নিয়ে কখনো ক্যাজুয়াল হলে হবে না, সিরিয়াস হতে হবে। আপনার রোগটি কী রোগ হয়েছে সেটা হয়তো আপনি পাস্টে যেটা করে ফেলেছেন সেটা থেকে বেরিয়ে যখন এসেছেন, এসে যখন আপনি একটা সন্ধান পেয়েছেন প্রপার জায়গার, আমার মনে হয় সেই জায়গাটাকে রেখেই আপনার মনে হয় ট্রিটমেন্টটা আবার নতুন করে শুরু করা উচিত, যেটা ম্যাডাম বলে দিলেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আমার জানাতে হচ্ছেই যে কোথায় কোথায় আপনারা এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি, হেরিয়াতে পাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার, এবং গঙ্গা সাগরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আমি ওপেনিং ডেটটা অবশ্যই মেনশন করে দেবো। এবং বাঁকুড়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন 19, এবং নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাতুরিকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন 25 তারিখে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ওপেনিং ডেটটা আমি মেনশন করে দেবো অবশ্যই, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন
কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতে 22 অর্থাৎ 22/2/25 দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা মেনশন করে দিলাম। এছাড়া আরও যে দুটি জায়গা আমি মেনশন করে দিচ্ছি, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং শিলচরও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে চুল পেকে যাচ্ছে। আচ্ছা, চুল পেকে যাচ্ছে। একটু আপনার বয়সটা বলবেন? বয়স 32। আচ্ছা, আপনার কোনো থাইরয়েডের সমস্যা রয়েছে কি? না, থাইরয়েড আমার টেস্ট করিয়েছেন? লিভার ফাংশন টেস্ট বা থাইরয়েডের কোনো টেস্ট করিয়েছেন? না। টেস্ট করাননি। তো টেস্ট না করলে তো আপনি এমনিতেও জানতে পারবেন না। তো আপনাকেও আমি বলবো যে আপনি প্রথমত আগে আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, এলএফটি রিপোর্ট করান, থাইরয়েডের রিপোর্ট করান, টিএসএইচ রিপোর্ট করুন, আর অ্যালার্জির জন্য একটা আইজি রিপোর্ট করুন। এই 3টে পরীক্ষা আপনার করার প্রয়োজন রয়েছে। অবশ্যই আগে আপনি এই রিপোর্টটা করান। যদি আপনার কোনো জেনেটিক যদি এই প্রবলেম না থাকে, যে ফ্যামিলিতে কারোর রয়েছে আপনার গ্রেইং অফ হেয়ার হয়ে যাচ্ছে, মানে কম বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, যদি এরকম কোনো সমস্যা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যার থেকেও কিন্তু আপনার এই লিভার বা থাইরয়েড বা অ্যালার্জি এর থেকেও কিন্তু আপনার এই গ্রেইং অফ হেয়ারের প্রবলেমটা আসতে পারে। আর আপাতত একটুখানি আপনার যখন আপনি বাইরে বেরোবেন, চেষ্টা করুন যাতে খুব বেশি ধুলোবালি যাতে আপনার স্ক্যাল্পে বা আপনার মাথায় চুলে যাতে আপনার না আটকে থাকে। একটু আপনি মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করুন, আর পিওর নারকেল তেল অবশ্যই আপনি আপনার মাথায় প্রত্যেক দিন দিন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু হেড অফিসটা বলে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি আপনারা বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুরে পাচ্ছেন এবং খিদিপুরেও বন্ধুরা পাচ্ছেন। আর হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আর আমি একটু জায়গাগুলো, আমি অবশ্য ওপেনিং ডেটগুলো আপনারা জানেন, যেটা হলো 22 তারিখে, আপনারা জানেন 12 তারিখে যে ডেটটি ছিল শ্যামপুরে, এবার সেটাই কিন্তু খুব সাকসেসফুল হয়েছে। অবশ্যই তার জন্য কিন্তু আরেকবার ডেট পড়েছে শ্যামপুরে, যেটা হলো 25 তারিখে। অবশ্যই সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং গঙ্গাসাগরে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা সেখানেও। এবং 26 তারিখ, 25-এর পরের দিনই 26 তারিখেও কিন্তু ক্যানিংয়েও কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদেও কিন্তু এনবিপি আরও প্রশস্ত হচ্ছে। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি হলো 37 এই নাম্বারটি। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা, কোথা থেকে বলছিলাম? আমার সমস্যা হচ্ছে মানে মাথা যন্ত্রণা নেই, আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয় ঠান্ডার পড়লে, রাতের দিকে যখন প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, এটা শুধু শীতের সময় হয় আপনার, আর এছাড়া আর হয় না তো? না, গরমে এটা হয় না, ঠান্ডাতে এটা হচ্ছে। আচ্ছা, এটা এই বছরটা বেশি বাড়াবাড়ি দিকে, আগের বছর হয়েছিল অতটা ইয়ে করেনি, কিন্তু এই বছর দেখছি প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা দেখুন, এটা আপনার যদি ঠান্ডা সময় যদি আপনার কোনো মাথা ব্যথার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার সাইনাসের প্রবলেম হতে পারে। আপনার কি নাক জাম হয়ে যাওয়া বা নাক থেকে জল পড়া, হাঁচি হওয়া, এই সমস্যাগুলো হয়? হাঁচিটা প্রচন্ড পরিমাণ, যখন হাঁচি ওঠে কন্টিনিউ হাঁচিটা হতে থাকে। তো আপনার দেখুন সাইনাসের সমস্যা থেকে আপনার এই মাথা ব্যথার সমস্যাটাও আপনার আসতে পারে। তো আপনি অবশ্যই এই শীতের সময়টা যাতে একদমই আপনার ঠান্ডা না লাগে, তার জন্য আপনি বাইরে যখন বেরোচ্ছেন তখন কান, নাক এগুলো যাতে আপনার ঢাকা থাকে, সেটা আপনি চেষ্টা করুন। মাথায় আপনি প্রয়োজন হলে কোনো টুপি পরুন, যাতে মাথায়ও আপনার একদমই ঠান্ডা না লাগে। আর একটু গরম জলের আপনি ভাপ নেবেন, একটা বাটিতে একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দিয়ে সেই জলটার আপনি ভাপ নেবেন। সাইনাস হলে আমাদের এই যে ট্র্যাক থাকে, সেটা আপনার হয়তো ব্লকেজ হয়ে থাকতে পারে, তার জন্য আপনার এই মাথা ব্যথা বা রানিং নোজ বা হাঁচি হওয়া এই সমস্যাগুলো আসতে পারে। একটু আপনি গরম জলের মধ্যে একটু কর্পূর দিয়ে সেই জলটার ভাপটা নিন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আপনার হয়তো অনেকটা এই মাথা ব্যথার সমস্যাটা দেখবেন আপনি আস্তে আস্তে আপনার রিলিফ হয়ে যাচ্ছে। আর যেহেতু শীতের সময় একটু বেশি বাড়াবাড়ি হয়, একটু সাবধানে আপনাকে থাকতে হবে যাতে ঠান্ডা আপনাকে একদমই না লাগে। আর তারপরে যদি আপনার মনে হয় যে না একটু তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, এর জন্য আমাদের খুব সুন্দর একটা পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেটাকে আমরা নস্য বলে থাকি, নস্য আর ধূমপান, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো কাজ দিতে পারে। একদম।
ধন্যবাদ। আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি ম্যাডাম, আমরা ছোট্ট করে একটু জানবো পঞ্চকর্ম থেরাপি এনবিপির একটি বিশেষত্ব আমরা জানবো একটু। পঞ্চকর্মা থেরাপি দেখুন, এটা আপনার প্রত্যেকটা ডিজিজ কন্ডিশনের জন্য তো অবশ্যই পঞ্চকর্মা থেরাপির জায়গা রয়েছে বা প্রয়োজনও রয়েছে। অনেক ক্ষেত্রে যদি একদম খুব নতুন ডিজিজটা ধরা পড়ছে বা তার ট্রিটমেন্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করি মেডিকেশনের মাধ্যমে শুধুমাত্র ঠিক করার। যদি একটু পুরনো ডিজিজ হয় বা স্পেশালি স্কিনের সমস্যা বা যদি কোনো আর্থ্রাইটিসের কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু আমরা একটু সাজেস্ট করে থাকি একটু পঞ্চকর্মা থেরাপির জন্য, যেটা আপনার বডিকে ডিটক্সিফাই করতে পারবে। একদম, আমরা অবশ্যই অনেক কিছুই জানলাম এই রোগটি সম্পর্কে এবং আরও অন্যান্য রোগ নিয়েও আমরা আলোচনা রেখেছি এবং আরও রাখবো অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।